টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখন আমি তোমাদের 5.2 অনুশীলনীতে যে বেসিক তথ্যগুলো লাগে এবং যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করাবো। তো দেখো যে ব্যাপারটা, তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এক চলক বিশিষ্ট সমীকরণ পঞ্চম অধ্যায়ের নাম। আর পঞ্চম অধ্যায়ে দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে 5.1 আর আরেকটা হচ্ছে 5.2। 5.1-এ মূলত এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং 5.2 অনুশীলনীর নাম হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5.2 অনুশীলনীর নাম হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দেখো, আমি একটা সমীকরণ লিখতেছি, সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো দেখো, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? ax² প্লাস bx প্লাস c = 0 আকারের যে কোনো সমীকরণকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। তবে এখানে এ নট ইকুয়াল টু 0 হবে, মানে এ 0 হতে পারবে না। যদি এ 0 হয় তাহলে তো এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 হবে না। তো দেখো, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হলে প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা, সেটা হলো যে চলকের পাওয়ার হতে হবে 2 এবং চলক থাকতে হবে একটা। তার মানে দেখো, ax² প্লাস bx প্লাস c = 0, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি আমরা বলি এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো দেখো, এখানে চলক আছে একটা, চলক হচ্ছে x এবং চলকের সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে 2। তার মানে দেখো যে ব্যাপারটা, এই সমীকরণের ঘাত হচ্ছে 2। যদিও আমি প্রথম পর্ব যখন করিয়েছি, মানে 5.1-এর প্রথম পর্বে চলক কাকে বলে, কোনো সমীকরণের ঘাত কাকে বলে, তারপরে ধ্রুবক কাকে বলে, তারপরে দেখো যে ব্যাপারটা যে সমীকরণ কাকে বলে, অভেদ কাকে বলে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চেষ্টা করবা যে ওই পর্বটা দেখে এসে এই পর্বটা দেখার, সেক্ষেত্রে তোমার জন্য অনেক উপকারে আসবে। কারণ একই জিনিস আমি বারবার রিপিট করতে যাচ্ছি না। চেষ্টা করবে যে ওই পর্বটা দেখে এসে এই পর্বটা দেখলে তোমাদের ভালো হবে। দেখো, এখানে চলক আছে একটা, চলক হচ্ছে এক্স। এক্স হচ্ছে চলক। চলক কাকে বলে? যে অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে হয়, সেই অজ্ঞাত রাশিকেই চলক বলা হয়। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এখানে চলক আছে হচ্ছে এক্স। আমরা এক্স এর মান নির্ণয় করব। যদি এক্স ওয়াই দুইটাই থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু চলক কিন্তু একটা না, এক্স না, দুইটা চলক হতো, এক্স এবং ওয়াই। দেখো যে ব্যাপারটা, এখানে চলক আছে একটা। সাধারণত এক্স ওয়াই জেডকে চলক হিসাবে এবং এ বি সিকে ধ্রুবক হিসাবে ব্যবহার করা হয়। যদি কোনো নির্দেশনা যদি না থাকে, সেক্ষেত্রে সবসময় দেখবা এক্স ওয়াই জেড হচ্ছে চলক আর এ বি সিকে ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়। তার মানে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? ax² প্লাস bx প্লাস c = 0 আকারের সমীকরণকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তবে এখানে a = 0 হতে পারবে না। এর মান যদি 0 হয়ে যায় তাহলে 0 × x² মানে 0 হয়ে গেল। তার মানে চলকের ঘাত কিন্তু 2 হবে না। তবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হলে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে চলক থাকতে হবে একটা এবং চলকের সর্বোচ্চ পাওয়ার থাকতে হবে 2। আর একটা বিষয় থাকবে, সেটা হলো যে সমানের এই পাশে যে বহুপদীটা থাকবে, সেটা হলো যে দ্বিমাত্রিক বহুপদী থাকবে। মানে এখানে দেখো, বহুপদীর মাত্রা আছে হচ্ছে, মানে সর্বোচ্চ চলকের সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে দ্বিমাত্রিক বহুপদী, মানে সমানের এই পাশে থাকবে দ্বিমাত্রিক বহুপদী আর সমানের এই পাশে থাকবে হচ্ছে 0। যে সমীকরণের ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। যদি ঘাত 3 হয় তাহলে ত্রিঘাত সমীকরণ বলে। আর যদি বলা হয় যে সমীকরণের চলক একটি এবং ঘাত মানে এক চলক বিশিষ্ট ঘাত যদি 2টা থাকে তাকে বলা হয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু চলক যদি একটি এবং ঘাত যদি 3টা থাকে, মানে পাওয়ার চলকের সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয়, তাকে বলা হয় এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তো দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এই অনুশীলনী মানে 5.2 অনুশীলনী সমাধান করার ক্ষেত্রে তোমাদের কিন্তু ax² প্লাস bx প্লাস c বা x² প্লাস px প্লাস কিউ, দেখো যে ব্যাপারটা, এই রাশি এবং এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ, এই ফরম্যাট এবং এই ফরম্যাটে যদি থাকে তাহলে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে দেখবা যে এরকম পাবে, এইটা = 0,
বা এইটা ইকুয়াল টু 0 পাবে। সেক্ষেত্রে বামপক্ষে যেটা আছে এই রাশিকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই তোমাকে এই কাজ করতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে উৎপাদকে বিশ্লেষণের যে পদ্ধতি আছে সেটা তোমাকে ভালো করে জানতে হবে। তবে এই ক্ষেত্রে এই অনুশীলনীতে মিডিল টার্মই করা লাগে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে, দুই একটা অঙ্কের ক্ষেত্রে সূত্র বসানো লাগে, তাই মিডিল টার্ম অবশ্যই ভালো করে জেনে রাখবা। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আরেকটা বিষয়, বাস্তব সংখ্যার যে ধর্ম আছে সেই ধর্মটা তোমাকে জানতে হবে যে দুটা রাশি যদি এ আর বি হয়, মনে করো যে দুটি রাশি আছে এ আর বি, এ আর বি যদি দুইটা রাশি হয় এবং এদের গুণফল যদি এ বি ইকুয়াল টু 0 হয়, এ বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এই দুটা রাশির যে কোনোটি অথবা উভয়টি 0 লিখতে পারি। মানে এ বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই এ এবং বি রাশির যে কোনোটি বা উভয়টি 0 লিখতে পারি। মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 0 এবং বি ইকুয়াল টু 0। মানে এ এবং বি যদি দুইটা রাশি হয় সেক্ষেত্রে যদি এদের গুণফল এ বি ইকুয়াল টু 0 পাই আমরা, সেক্ষেত্রে এ এবং বি এর যে কোনোটি বা উভয়টি আমরা 0 লিখতে পারি। মানে এ ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 0 এবং বি ইকুয়াল টু 0 লিখতে পারি। এগুলো তোমার জানা লাগবেই। এখন মনে করো যে অঙ্ক করার ক্ষেত্রে তোমার আসছে, মনে করো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 আসছে। সেক্ষেত্রে তোমাকে যে ব্যাপারটা দুটি রাশির গুণফল ইকুয়াল টু 0 আকারে তৈরি করতে হবে। এই জন্য যে ব্যাপারটা আমরা সমানের এই পাশে যেটা থাকবে সেটারে আমরা সবসময় যে কাজটা করব সেটা হলো যে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। যদি মিডিল টার্ম করতে চাই সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 2x আর প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 3x মাইনাস 2x সমান হয় মাইনাস 5x, আর এই দুটাকে গুণ করলে যদি করলে প্রথমটা শেষেরটা গুণফলের সমান হবে। তো দেখো যে ওটা আমরা এই লাইন থেকে সমানের এই পাশের এইটাকে আমরা মিডিল টার্ম করেছি। সবসময় এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই তোমাদের করা লাগবে। তো বা আমরা প্রথমে এক্স কমন নেব, এই দুইটার থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3, আর এই দুইটার থেকে আমরা মাইনাস 2 কমন নেব, কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। এইটা এবং এইটাতে কমন হচ্ছে আমার এক্স মাইনাস 3, তার মানে এক্স মাইনাস 3 কমন, তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমরা দেখো যে ব্যাপারটা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দুটি রাশির গুণফল সমান 0 আকারে প্রকাশ করব এবং লিখব হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 3, অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 2 পেয়েছি। তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে দেখবা যে এক্স এর মান যেহেতু এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারের নাম যে এইখানে এক্স এর যতটা পাওয়ার থাকবে এক্স এর মানও ততটা আসবে। মানে সবসময় দেখবা এই অনুশীলনীতে 5.2 অনুশীলনীতে এক্স এর দুইটা মান আসতেছে, মানে যে চলক থাকবে চলকের দুইটা মান আসতেছে। এক্সই হবে এমন না, চলক যদি ওয়াই থাকে তাহলে দেখবা ওয়াই এর দুইটা মান আসতেছে। তোমাদের পাঠ্য বইতে আছে, সেটা হলো যে 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/x প্লাস a প্লাস b। এইটা আছে, মনে করো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে আছে, বলা আছে সমাধান করো। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমত, যেটা এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, সেক্ষেত্রে আমরা সমজাতীয়গুলোকে এক পাশে বাকিগুলোকে এক পাশে নেব। মানে দেখো 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/x প্লাস a প্লাস b আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে বা আমরা এক্সগুলোকে এক পাশে নিব আর বাকিগুলো এক পাশে নিব। মানে 1/a প্লাস 1/b কে এক পাশে রাখবো, 1/a প্লাস 1/b কে এক পাশে রাখবো, আর 1/x প্লাস a প্লাস b, আর 1/x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 1/x। এবার আমরা এই দুইটা ভগ্নাংশকে লসাগু করে একটা ভগ্নাংশে পরিণত করব, এই দুইটা ভগ্নাংশকেও আমরা লসাগু করে একটা ভগ্নাংশে পরিণত করব। এরপরে আর গুণন করে সবগুলোকে পক্ষান্তর করব, করে আমরা এরকম ফরম্যাট পাবো। দেখবা ম্যাক্সিমাম অঙ্কে এরকম ফরম্যাট পাবো, মানে এরকম ফরম্যাট পাবো। সেক্ষেত্রে আমরা এই সমানের এই পাশেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করে দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করব। মানে দুটি রাশির গুণফল ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করব। তখন আমরা লিখতে পারবো হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে এক্স এর মান তুমি পেয়ে যাবে, এক্স এর মান দুইটা আসবে। আবারও বলছি, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে নিয়ম একই, যে
সমজাতীয়গুলো এক পাশে নিব আর বাকিগুলোকে এক পাশে নেওয়ার পরে আমরা দুই পক্ষে আমরা লসাগু করব, লসাগু করার পর আর গুণন করব, আর গুণন করে পক্ষান্তর করে এই ফরম্যাট তৈরি করব। পক্ষান্তর করে এই ফরম্যাট তৈরি করার পর আমরা এই সমানের এই পাশে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে দুটি রাশির গুণফল সমান শূন্য আকারে প্রকাশ করব। দুটি রাশির গুণফল ইকুয়াল টু শূন্য আকারে প্রকাশ করব। করার পরে দেখো যখনই দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 হবে তখন আমরা লিখতে পারবো যে হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। লিখলে ক্যালকুলেশন করলে এক্স এর আমরা মান পেয়ে যাব। যে এক্স এর সবসময় দেখবা যে এই অনুশীলনের ক্ষেত্রে দুইটা মান পাবা, তার মানে সমাধান আমার চলে আসবে। আশা করি যে এই আলোচনাতে তোমাদের উপকারে আসবে। এখন আমরা আলোচনা করব সূত্র নিয়ে। দেখো যে ব্যাপারটা, এই সূত্রগুলো কখন লাগবে দেখা যাচ্ছে যদি সমাধান করতে বলে শুধু, বা সমাধান সেট নির্ণয় করতে বলে, যদি সমীকরণ দেওয়া থাকে বলা আছে সমাধান করো বা সমাধান সেট নির্ণয় করো, সেক্ষেত্রে এই সূত্র লাগবে না। দেখা যাচ্ছে যে বিভিন্ন তথ্য দেওয়া আছে, তথ্য দেওয়ার পরে বলা আছে যে নির্ণয় করো, সেই ক্ষেত্রে এই সূত্রগুলো লাগবে। যদি এই সূত্রগুলা অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, যদিও তোমরা ম্যাক্সিমাম এই সূত্রগুলো জানো। প্রথম সূত্রটা লিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এর একক হবে হচ্ছে বর্গ একক। এখন তুমি বলবে যে এই সূত্রটা আমি অনেক আগেই পড়ে আসছি, এখন তো হ্যাঁ ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল তো আমরা অনায়াসেই বের করতে পারবো না, এরকম তথ্য দেওয়া থাকবে না। বলা আছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, এবং দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান 810 বর্গ সেন্টিমিটার। দেখো দুইটা তথ্য দেওয়া আছে, সেটা হলো যে প্রথম তথ্য দেওয়া আছে যে কোনো ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, এবং ত্রিভুজের ক্ষেত্রফল যদি 810 বর্গ সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজের বলা আছে যে উচ্চতা নির্ণয় করো। ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তার মানে আমরা উচ্চতা সমান আমরা ধরবো হচ্ছে এক্স। আর তাহলে ভূমি ইকুয়াল টু কত হবে? দেখো ভূমি ইকুয়াল টু হবে হচ্ছে বলা আছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তার মানে উচ্চতার দ্বিগুণ হচ্ছে হবে হচ্ছে 2x। উচ্চতা হচ্ছে এক্স, এক্সকে 2 দ্বারা গুণ করলে হবে 2x, অপেক্ষা 6 বেশি, তার মানে আমরা 6 বেশি, তার মানে +6 হবে। দেখো যে ব্যাপারটা, আমরা উচ্চতাকে x ধরছি, তাহলে ভূমি ইকুয়াল টু কত হবে? দেখো বলা আছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তার মানে ভূমি কত হবে? ভূমি হবে হচ্ছে দেখো যে ব্যাপারটা 2x + 6 হবে। তো দেখো যে ব্যাপারটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো বা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 810 দেওয়া আছে, আর হাফ ইন্টু দেখো ভূমি দেওয়া আছে 2x + 6, 2x + 6, আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে এক্স, উচ্চতা দেওয়া আছে এক্স। এখন আমরা ক্যালকুলেশন করব, এই জন্য 810 ইকুয়াল টু, আমরা এখানে যদি 2 কমন নেই, 2 কমন নিলে 2 আর 2 কাটা যায়, তার মানে এখানে থাকে x + 3 ইন্টু এক্স। 2 কমন নিয়ে কাটাকাটি করে দিয়েছি। এখন বা আমরা এই পক্ষের সবগুলোকে এই পক্ষে নিব, এই পক্ষের সবগুলোকে ওই পক্ষে নিব, x ইন্টু এক্স + 3 ইকুয়াল টু 810, এটা পাই। এই পক্ষেরগুলার এই পক্ষে নিয়েছি, এই পক্ষেরগুলার এই পক্ষে নিয়েছি, সুতরাং চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই। এবার এক্স আর এক্স গুণ করলে হয় x², এক্স আর 3 গুণ করলে হয় 3x, আর 810 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -810 ইকুয়াল টু 0। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে তথ্যগুলা দেওয়া ছিল সেই তথ্য থেকে আমরা সূত্র বসিয়ে সমীকরণ আকারে লিখছি। এবার দেখো এইটা ইকুয়াল টু 0 পেয়েছে, এখন সমানের এই পাশেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যে ব্যাপারটা মিডিল টার্ম করব, মানে মাঝখানেরটারে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে লিখতে পারি বা x² প্লাস 3xকে আমরা লিখতে পারি 30x - 27x -810 ইকুয়াল টু 0, মানে 3xকে লিখছি 30x - 27x। দেখো 30x - 27x সমান হয় 3x, এবং এই দুইটাকে যদি গুণ করি, এই দুইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমার প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এখন দেখো যে ব্যাপারটা, বা একে প্রথম এই দুইটাতে কমন আসে হচ্ছে x কমন নিলে হয় x + 30, আর এই দুইটাতে কমন আসে -27, তাহলে হয় x + 30 ইকুয়াল টু 0। এবার এইটা আর এটাতে কমন হচ্ছে x + 30, তার মানে x + 30 কমন নিলে থাকে হচ্ছে x - 27 ইকুয়াল টু 0। দেখো আমরা দুটি রাশির গুণফল
ইকুয়াল টু শূন্য আকারে প্রকাশ করছি। এখন হয় এইটা ইকুয়াল টু 0 লিখবো, তার মানে লিখতে পারি এক্স প্লাস 30 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু -30। এখানে দেখো যে ব্যাপারটা এক্স ইকুয়াল টু -30 কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ এক্স হচ্ছে উচ্চতা, উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে অথবা লিখবো হচ্ছে এক্স মাইনাস 27 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 27। তার মানে যে ব্যাপারটা সেটা হলো নিম্নে উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার যে তথ্য দেওয়া ছিল সেই তথ্য থেকে আগে আমরা ধরে নিয়েছি, নিয়ে সূত্র বসিয়ে সমীকরণ আকারে তৈরি করছি। এরপরে এইটারে আমরা সমানের এই পাশে এখানে যা থাকবে এইটারে আমরা যে কাজটা করব সেটা হলো যে মিডিল টার্ম করব, মিডিল টার্ম করে দুটি রাশির গুণফল ইকুয়াল টু শূন্য আকারে প্রকাশ করব। তাহলে লিখতে পারি হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স এর দুইটা মান পাবো, তার মধ্যে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় কারণ উচ্চতা ঋণাত্মক হতে পারে না। তার মানে নিম্ন উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। তবে দেখবা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এরকমই যে তথ্য দেওয়া আছে সেখানে তথ্য থেকে ধরে নিয়ে সূত্র বসে সমীকরণ আকারে তৈরি করবা, সেই সমীকরণকে সমাধান করে তোমরা যে মান পাওয়া সেইখান থেকে তুমি যা বের করতে বলছে সেটা পেয়ে যাবা। তবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম। এবার আসা হচ্ছে 2 নং সূত্র, বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো এই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এই ত্রিভুজের আমরা যদি নাম দিই এ বি সি, এই বিকোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যে ব্যাপারটা সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এ বি সি কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর একটা বাহু হচ্ছে ভূমি আর একটা বাহু হচ্ছে লম্ব। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ লম্ব গুণ ভূমি। এখন দেখো যে ব্যাপারটা লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তো ক্ষেত্রফল নির্ণয় করতেই পারবে। তো দেখো আরেকটা সূত্র এই ক্ষেত্রে লাগে, সেটা হলো পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা কিন্তু অনেক বেশি লাগে, সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো পিথাগোরাসের এই সূত্রটা অনেক বেশি কাজে লাগে। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ লম্ব গুণ ভূমি, এর একক হবে বর্গ একক, যদি সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, আর মিটারে থাকলে হবে হচ্ছে বর্গ মিটার। তো দেখো যে ব্যাপারটা এই সূত্রটাও অনেক কাজে লাগে, যে পিথাগোরাসের উপপাদ্যটি আছে সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো তোমাদের পাঠ্য বইতে একটা অঙ্ক আছে, বলা হলো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার এবং বলা হলো যে বাহুদ্বয়ের অন্তর, মানে সমকোণী ত্রিভুজের মানে অতিভুজ ব্যতীত যে বাকি দুইটা যে বাহু আছে বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার হলে ওই বাহুদ্বয় নির্ণয় করো। বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার, মানে অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর হচ্ছে অন্তর বলা আছে হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে আমরা যদি লম্ব এক্স ধরি তাহলে ভূমি হবে হচ্ছে দেখো যে ব্যাপারটা এক্স প্লাস 3। এবার দেখো যদি এদের অন্তর বের করো, এইটা বিয়োগ এইটা করো, করলে আসে কিন্তু 3। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 3, অন্তর 3। তার মানে একটা বাহু যদি এক্স ধরি তার মানে অপর বাহু হবে এক্স প্লাস 3। এখন বলা আছে যে বাহুদ্বয় নির্ণয় করো, মানে এই দুইটা বাহু নির্ণয় করতে হবে। তো দেখো আমরা সেক্ষেত্রে প্রথমে ধরে নিব, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে অতিভুজ এ বি ইকুয়াল টু 15 সেন্টিমিটার এবং বাহুদ্বয় হচ্ছে এক্স ও এক্স প্লাস 3, কারণ প্রশ্নে বলা আছে বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 3, তার মানে একটা এক্স হলে আরেকটা হবে এক্স প্লাস 3, এটার থেকে এটা বাদ দিলে 3 আসে। এখন দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ আমরা পেয়েছি হচ্ছে 15, তার মানে 15 স্কয়ার ইকুয়াল টু লম্ব সমান আমরা এক্স ধরেছি, তার মানে এক্স স্কয়ার প্লাস ভূমি সমান আমরা ধরেছি এক্স প্লাস 3 হোল স্কয়ার। এখানে সূত্র বসিয়ে তারপরে যোগ বিয়োগ করে সবগুলোকে এক পক্ষে নিব, মানে এক পক্ষ ইকুয়াল মানে সবগুলোকে এক পক্ষে নিয়ে ইকুয়াল টু 0 লিখবো। এবার সবগুলো যেগুলো এই পক্ষে থাকবে সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দুটি রাশির গুণফল ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করব। তাহলে আমরা ওই দুইটা রাশির গুণফল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে রাশি দুইটা ইকুয়াল টু 0 লিখবো, মানে এই রাশি ইকুয়াল টু 0 অথবা এই রাশি ইকুয়াল টু 0 লিখবো। লিখে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পাবো। এক্স এর দুইটা মান পাবো, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ঋণাত্মকটা গ্রহণযোগ্য হবে না কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে যে ব্যাপারটা যেটা ধনাত্মক থাকবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার
একটা বাহুর দৈর্ঘ্য আসবে, আর আরেকটা বাহুর দৈর্ঘ্যের জন্য আমরা এক্সের যে ধনাত্মক মানটা পেয়েছি তার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে অপর বাহুর দৈর্ঘ্য পাবো। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবং এই অঙ্কটা কিন্তু আমি এটা তো আমি অলরেডি মানে সূত্র নিয়ে আলোচনা করছি, তাই আমি সংক্ষেপে আলোচনা করেছি। এই অঙ্কগুলা কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কই সুন্দর করে তোমাদের সমাধান করে দিয়েছি, সেই সমাধানগুলোও দেখতে পারো যদি সমস্যা থাকে। আর আমি এখানে সংক্ষেপে বললাম যারা মানে যারা ভালো ছাত্রছাত্রী তারা অবশ্যই বুঝবে আশা করি, আর যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই পর্ব দেখলে আশা করি যে তোমরা বুঝতে পারবে। এখন দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অনেক ক্ষেত্রে প্রয়োজন লাগবে। এরপরে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্র কাকে বলে? দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এখন দেখো যে ব্যাপারটা, আমরা যদি একটা আয়তক্ষেত্র আঁকি তাহলে দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এর এই বাহু আর এই বাহু সমান হবে, আর এই বাহু আর এই বাহু সমান হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, মানে এই বাহু সমান এই বাহু হবে, এই বাহু সমান এই বাহু হবে, এবং কোণগুলো যদি সমকোণ হয় তাকে আয়তক্ষেত্র বলে। দেখো আয়তক্ষেত্রের এই 3টা সূত্রই তোমার জানা লাগবে। অনেক ক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলতে পারে বা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। তোমাদের বইতে একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে, বলা আছে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার। একটি আয়তাকার ঘরের মেঝের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার। এখন বলা আছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে আগে যে ক্ষেত্রফল ছিল 192 বর্গ মিটার সেই ক্ষেত্রফলে হবে। এখন বলা আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো প্রশ্নটা ভালো করে বুঝো, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার। এখন বলা আছে যে দৈর্ঘ্য, প্রথম তথ্য এটা। দ্বিতীয় তথ্য বলা আছে যে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে ক্ষেত্রফল 192 বর্গ মিটার হয়। তাহলে বলা আছে যে আয়তক্ষেত্রের মানে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো দেখো যে ব্যাপারটা, আমরা প্রথমে দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স ধরবো। যদি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার ধরবো তাহলে প্রস্থ ইকুয়াল টু কত হবে? দেখো এক্ষেত্রে প্রস্থ ইকুয়াল টু, দেখো আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রস্থ ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্যকে যদি পক্ষান্তর করি, দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্ষেত্রফল, এটা লিখতে পারি। দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল পেয়েছি, তার মানে প্রস্থ ইকুয়াল টু কত? দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তার মানে ক্ষেত্রফল হচ্ছে 192 আর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম হচ্ছে এক্স আর প্রস্থ পেলাম হচ্ছে 192 ভাগ এক্স। এবার দ্বিতীয় তথ্য কি আছে? দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয়, তার মানে দৈর্ঘ্য যদি 4 মিটার কমায়, মানে দৈর্ঘ্য হচ্ছে এক্স থেকে 4 বাদ দিব, 4 মিটার কমানো হয়, এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয়, তার মানে প্রস্থ হচ্ছে 192 ভাগ এক্স। বাড়ানো মানে আমরা 4 বাড়াবো। দেখো বলা আছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে ক্ষেত্রফল আগে ছিল 192, ক্ষেত্রফল 192 হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের তোমরা মান পাবে দুইটা, ওই দুইটা মান একই পদ্ধতিতে ক্যালকুলেশন করবে। আগে যে পদ্ধতি বলছি সেই পদ্ধতিতে আগে এটারে এক্স দিয়ে এই রাশি এবং -4 দিয়ে এই রাশি গুণ করবে, গুণ করে সবগুলো যোগ বিয়োগ করে সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবে, নিয়ে এসে মিডিল টার্ম করে দুটি রাশির গুণফল ইকুয়াল টু 0 লিখবে। লিখলে এক্সের দুইটা মান পাবে। এক্সের দুইটা মান, একটা ঋণাত্মক আসবে একটা ধনাত্মক আসবে। যেটা ঋণাত্মক আসবে সেটা গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তারপরে আমরা এক্সের যে ধনাত্মক মানটা পাবো সেটা হবে হচ্ছে দৈর্ঘ্য। এবার এক্সের মানটা আমরা এখানে বসালে আমরা প্রস্থ পাবো। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য থেকে আমার সমীকরণ আকারে গঠন করে ক্যালকুলেশন করে তুমি চলকের মান বের করবে, বের করলে মানে এক্স এর মান বের করবে, এক্স এর মানে হচ্ছে দৈর্ঘ্য। এবার যদি আমরা এখানে বসাই দিই তার মানে আমরা প্রস্থ পাবো।
পাবো। দেখো যে ব্যাপারটা এইভাবে তোমরা আয়তক্ষেত্রের অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্কই আমি সমাধান করে দিয়েছি। এখন আসো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র। কিন্তু রম্বস হলে কিন্তু 4টি বাহু সমান কিন্তু কোণগুলো কিন্তু সমকোণ নয়। তার মানে বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান। দেখো আমি একটা বর্গক্ষেত্র আঁকি, যদিও খুব বেশি ভালো আঁকতে পারি না, তারপরে আঁকার চেষ্টা করি। এই বর্গক্ষেত্রের 4টা বাহুই কিন্তু সমান হবে এবং কোণগুলো কিন্তু সমকোণ হবে। তার মানে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে একটা দুইটা তিনটা চারটা বাহু যদি যেহেতু সমান, তাই 4টা বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো। যেহেতু 4টা বাহু সমান তাই আমরা লিখি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণ বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু এইখান থেকে আসে, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমরা এই পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র পাবো √2 গুণ বাহুর দৈর্ঘ্য। এটা মনে রাখবা। আর শেষে আছে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো এই সূত্রগুলাই তোমাদের এই অনুশীলনীতে তারা লাগে, তাই এই সূত্রগুলা প্রত্যেকটা তোমরা খুব ভালো করে নখদর্পণে রাখবে, কারণ এই সূত্রগুলা জানলে এবং আমি যে তথ্যগুলা বলছি এই তথ্যগুলা যদি তুমি সঠিকভাবে সুন্দরভাবে বুঝো, সেক্ষেত্রে দেখবা যে এই চ্যাপ্টারের অঙ্কগুলা তোমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় বলি যে এই চ্যাপ্টারে প্রতিটা অঙ্ক, অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে, উদাহরণে যতগুলো অঙ্ক আছে এবং কাজ হিসেবে যতগুলো অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটা অঙ্কই করে দিয়েছি। যদি পারো প্রতিটা পর্ব দেখবা, দেখলে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। এবং এই অঙ্কগুলা চেষ্টা করবা যে নিজে নিজে চর্চা করার। তবে মনে রাখবা যে সমাধান অঙ্কে যে যত ভালো সে তত অঙ্কে ভালো, কারণ প্রতিটা অঙ্কের মধ্যেই সমাধান থাকে। সুতরাং 5.1 এবং 5.2 এই প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করবা যে নিজে নিজে সুন্দর করে সলভ করার, এতে তোমাদের ভালো হবে। আর এই সূত্রগুলো মনে রাখো, তাহলে দেখবা যে এই চ্যাপ্টার তোমার কাছে সহজ হয়ে গেছে। আর আমি যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলা বিশেষ করে 5.1 অনুশীলনী করার সময় যে প্রথম পর্বটা করিয়েছি এবং এই 5.2 অনুশীলনীর সময় এই যে প্রথম পর্বটি করাচ্ছি, এই দুইটা পর্ব সম্পূর্ণ ভালো করে দেখে নিবা। তাহলে তোমাদের বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে এবং দেখবা যে অঙ্ক করার ক্ষেত্রেও তোমার অনেক ভালো লাগতেছে। তবে খালি এই পর্বগুলো দেখলে হবে না, অঙ্কগুলো নিজে নিজে করতে হবে। খালি অঙ্ক দেখলে হবে না, নিজে নিজে যখন তুমি চর্চা করবে দেখবা তোমার কাছে অঙ্ক অনেক ভালো লাগতেছে। আর আবারও বলছি, সমাধানগুলো অঙ্কগুলা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝে বুঝে অঙ্কগুলা করবে, এতে তোমাদের অন্য অনুশীলনের ক্ষেত্রে ভালো হবে। কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে যে যত সমাধানের অঙ্কে ভালো সে তত অঙ্কে ভালো, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যেই সমাধান থাকে। তো আশা করি যে আমার এই পর্ব তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।